আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ মিনাজুল ইসলাম মুন্না, বর্তমানে রুয়েটে অধ্যয়নরত। তোমাদের জৈব যৌগের অনেকেরই দেখা যায় যে কিছু ভ্রান্ত ধারণা থাকে যে হচ্ছে জৈব যৌগ ছাড়াও এইচএসসি ভালো করা যায়। তবে আমার একান্ত মতবাদ থাকবে যে জৈব যৌগ অ্যাভয়েড করিও না, কেননা অনেক সময় দেখা যায় সিকিউ এর ক্ষেত্রে অথবা এমসিকিউ এর ক্ষেত্রে মোটামুটি 4 থেকে 5টা কোয়েশ্চেন তোমরা জৈব যৌগ থেকে পারবা। আর সিকিউ এর ক্ষেত্রে অনেক সময় এমন হয়ে যায় যে একটা কোয়েশ্চেন আমার কমন পড়লো না, সেই সকল ক্ষেত্রে আর কি জৈব যৌগ তোমাদের জন্য অনেক উপকারী হবে। আর তাছাড়া জৈব যৌগতে ভালো মার্ক ক্যারি করা যায় সহজেই, এবং অনেক সহজেই ফুল মার্ক ক্যারি করা যায় জন্য তুমি অনেক সহজে আর কি একটা জিনিস কোয়েশ্চেন সলভ করতে পারবে। অন্যগুলোর ক্ষেত্রে অঙ্ক ভুল হলে যেমন একটা সম্ভাবনা থাকে যে একবারে শূন্য অথবা মানে আর কি ভুল হলে গেল, কিন্তু জৈব যৌগের ক্ষেত্রে পার্শিয়াল মার্ক পাওয়াটা অনেক ভালো সম্ভাবনা থাকে, যদিও তুমি বিক্রিয়াটা ভুল করো বা হচ্ছে কোনোভাবে ভুল হয়ে যায়। যাই হোক, কথা বেশি না বাড়ায় শুরু করা যাক আজকের ক্লাস। এখানে মূলত আমি এমসিকিউ এবং সিকিউ এর জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই তোমাদের এখান থেকে জানতে হবে এমসিকিউ এর জন্য 2টা কোয়েশ্চেন আর কি, যে প্রাণশক্তি মতবাদ কে দিছে, বিজ্ঞানী বার্জেলিয়াস, এবং জৈব রসায়নের জনক বলা হয় কাকে। জৈব রসায়নের জনক বলা হয় ফ্রেডরিক উহলারকে, আর প্রাণশক্তি মতবাদের জনক হইতেছে বার্জেলিয়াস। এরপরে একটা সংজ্ঞা আসতে পারে 1 মার্কের জন্য, যে ক্যাটেনেশন বলতে কি বোঝায়। আচ্ছা, ক্যাটেনেশন বলতে মূলত এটা বোঝাচ্ছে যে কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়, ছোট বড় বিভিন্ন আকার এবং আকৃতির যৌগ গঠন করে বা শিকল বা বলয় গঠন করে। কার্বনের এই একটা বিশেষ ক্ষমতা, এটাকে আমরা ক্যাটেনেশন বলবো। এটা হচ্ছে ল্যাটিন ক্যাটেনা থেকে এই শব্দের উৎপত্তি, যার অর্থ হলো শিকল। এই তো ক্যাটেনেশনের মধ্যে মূলত এই ক্যাটেনেশনের সংজ্ঞাটাই ইম্পর্টেন্ট। এরপরের যে ধাপটা আছে সেখান থেকে হচ্ছে ক্যাটেনেশনের একটি বিশেষ ধাপ হচ্ছে এই ফুলারেন্স। এখন এই ফুলারেন্স থেকে কখনো মূলত কোয়েশ্চেন দেখিনি, তবে একটা ইম্পর্টেন্ট টপিক, এবং মোটামুটি ভাবে ফুলারেন্সের বৈশিষ্ট্য বলো বা এমসিকিউ এর জন্য বলো এটা আসতেই পারে। তো প্রথমে একটা আসতে পারে হচ্ছে ক্যাটেনেশনের একটি বিশেষ উদাহরণ ফুলারেন্স, এটা এমসিকিউ এর জন্য আসতে পারে। তারপরে এটা যে 4টা রূপভেদ আছে সেগুলো আসতে পারে, যেমন C32, C50, C60, C70 ইত্যাদি। এরপর আসতে পারে হচ্ছে এটাকে বলা হয় ফুলারিন, বা হচ্ছে C60 কে বলা হয় ফুলারিন অথবা বাকিবল, এটা এমসিকিউ এর জন্য আসতে পারে। এর বাইরে আসতে পারে হচ্ছে আণবিক ভর 720 এবং sp2 সংকরিত, এইগুলো আকৃতি ফুটবলের মতো দেখতে পাচ্ছ চিত্র অনুসারে। এইগুলো তোমাদের জন্য এমসিকিউ হিসেবে বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর জৈব যৌগের শ্রেণীবিভাগ। বস্তুত জৈব যৌগের শ্রেণীবিভাগ থেকে তোমাদের জন্য সেরকম কোনো ইম্পর্টেন্ট টপিক নাই। শেষ মুহূর্তের সাজেস্ট, তোমরা যদি শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছ এই মুহূর্তে তোমাদের এখান থেকে আলাদাভাবে পড়ার মতো কিছু নেই, কারণ এখান থেকে বেশি একটা কোয়েশ্চেন আসে না। তবে হ্যাঁ, এখান থেকে তোমরা শুধুমাত্র মুক্ত শিকল যৌগ মনে করো কিভাবে পড়বা, এখানে একটা দেখতে পাচ্ছ যে একটা ছক আছে আর কি, এই ছক থেকে এই জৈব যৌগকে মোটামুটি ভাবে কয়ভাবে ভাগ করা যায় এবং তাদেরকে আবার কয়ভাবে ভাগ করা যায় এটা দেখতে পারো, আর উদাহরণগুলো দেখতে পারো। অ্যাজ লাইক তুমি যদি দেখতে চাও যে হচ্ছে মুক্ত শিকল জৈব যৌগ কাকে বলে, এটা কাকে বলে কখনোই দিবে না, হয়তো দিতে পারে হচ্ছে উদাহরণ। তারপরে সম্পৃক্ত জৈব যৌগ কাকে বলে এটা দেওয়ার সম্ভাবনা নাই এখন, এখান থেকে শুধুমাত্র উদাহরণ দেখতে পারো। তারপর হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ, এখান থেকেও উদাহরণ দেখতে পারো। বদ্ধ শিকল জৈব যৌগ থেকেও উদাহরণ দেখতে পারো। অ্যালিসাইক্লিক যৌগ থেকেও উদাহরণ দেখবা। অ্যারোমেটিক যৌগ থেকেও তোমাদের হচ্ছে উদাহরণগুলোই দেখবা। আর পাশাপাশি চেষ্টা করবে এই নামগুলো পড়ে রাখার, কারণ এই নামগুলো অনেক সময় তোমাদের বাঁচাই দিতে পারে এমসিকিউ এর একটা মার্ক। আচ্ছা,
পাশাপাশি এই যে পাইরোলের সংকেত, পিরিডিনের সংকেত, থায়োফিনের সংকেত, ফিউরানের সংকেত আর ইথিলিন অক্সাইড বা ইপোক্সি ইথেন, এই 5টা সংকেত তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এবং কোন এমসিকিউ দিতেই পারে হচ্ছে যে নিচের কোনটি থায়োফিনের সংকেত বা কোনটি ফিউরানের সংকেত, কোনটি পাইরোলের সংকেত বা পিরিডিনের সংকেত কোনটি, এগুলো এমসিকিউ হিসেবে দিতেই পারে। যাই হোক, এটা মোটামুটি ভাবে 2 অথবা 3 মার্কে আসার জন্য একটা ভালো কোয়েশ্চেন বলতে পারো, কেননা সিগমা বন্ধন আর পাই বন্ধন থেকে তোমরা মোটামুটি ভাবে প্রথম পত্রে পড়েছো এবং এখানে মোটামুটি ভাবে এটা 2 নম্বরের জন্য বেশ ইম্পর্টেন্ট বলতে পারো। 3 নম্বরের জন্য না দিলেও 2 নম্বরের জন্য অনেক ইম্পর্টেন্ট। সিগমা বন্ধনের বৈশিষ্ট্য এবং পাই বন্ধনের বৈশিষ্ট্য তোমরা যেহেতু আগে পড়ছো তাই এখানে আলোচনা করলাম। আচ্ছা, এই কোয়েশ্চেনটা দিতে পারে, খুব বেশি ইম্পর্টেন্ট দিব না আমি, মোটামুটি ভাবে পড়তে পারো চাইলে, 1 স্টার দিলাম। এর বাইরে এখান থেকে তোমরা এমসিকিউ এর জন্য দেখতে পারো হচ্ছে ইথেনের ক্ষেত্রে সংকর অরবিটালে এস এর বৈশিষ্ট্য 25% থাকে, ইথিনের ক্ষেত্রে হচ্ছে 33.33%, আর ইথাইনের ক্ষেত্রে থাকে 50% বৈশিষ্ট্য এস এর। আর এদের বন্ধন কোণ এটা হচ্ছে 109.5 ডিগ্রি, ইথিনের 120 ডিগ্রি, আর ইথাইনের হচ্ছে 180 ডিগ্রি। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি এটা বলবো কেননা এটা এমসিকিউ এর জন্য একটা আদর্শ কোয়েশ্চেন। আর বন্ধন দূরত্ব দিয়ে দেয় অনেক সময়, সিএইচ বন্ধন, সিসি বন্ধন, সিএইচ না দিলেও সিসি বন্ধনে তোমরা দেখতে পারো। কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে 0.154, কার্বন কার্বন ডাবল বন্ডের ক্ষেত্রে 0.134, আর কার্বন কার্বন ট্রিপল বন্ডের ক্ষেত্রে 0.120। মূলত প্রথম দুইটা দ্বিবন্ধন আর একক বন্ধনের ক্ষেত্রে যে মানটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এখান থেকে আসতেছে হচ্ছে জ্যামিতিক আকার, মূলত সিসি এর জ্যামিতিক আকার দেয় না, এই দুটোর জ্যামিতিক আকার দিয়ে দেয়। তো 180 ডিগ্রি মানে সরলরেখী, তোমরা বুঝতেই পাইতেছো, স্বাভাবিক সেন্স। আর 120 ডিগ্রি হচ্ছে সমতলীয় ট্রাইগোনাল, এটা মাথায় রাখিও, এটা এমসিকিউ এর জন্য দিতে পারে। সমগোত্রীয় শ্রেণী, এটার সংজ্ঞাটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সমগোত্রীয় শ্রেণী বলতে পারো একই প্রকার মৌলের সমন্বয়ে গঠিত যৌগসমূহের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য বজায় রেখে যে যৌগ পাওয়া যায় তাকে আমরা বলবো সমগোত্রীয় শ্রেণী। এটা হচ্ছে মিথিলিন মূলক। আচ্ছা, এখানে লেখাই আছে তাই আলাদাভাবে লিখলাম না, এখানে লেখা আছে এটা মিথিলিন, এই মিথিলিন, আলাদাভাবে আর লিখলাম না। সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞাটা আরেকবার বলতেছি, একই প্রকার মৌলের সমন্বয়ে গঠিত যৌগসমূহের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য বজায় রেখে যে যৌগ পাওয়া যায় তাকে আমরা সমগোত্রীয় শ্রেণী বলবো। আর মোটামুটি এটাই। এরপর তোমরা এখান থেকে সমগোত্রীয় শ্রেণীর যে সাধারণ সংকেতগুলো আছে এই সংকেতগুলো দেখতে পারো, যার মধ্যে অ্যালকেন CnH2n+2, অ্যালকিন CnH2n, অ্যালকাইন CnH2n-2, অ্যালকোহল CnH2n+1 OH, অ্যালডিহাইড CnH2n+1 CHO, কার্বক্সিলিক অ্যাসিড CnH2n+1 COOH, অ্যামিন CnH2n+1 NH2, এগুলো দেখতে পারো। আর স্বাভাবিকভাবে তোমাদের এই সূত্রতে তোমরা যদি মান বসাই দাও তাহলে অ্যালকেন শ্রেণীর পরবর্তী ধাপগুলো অটোমেটিক চলে আসবে আর কি। প্রথমটা মিথেন, তারপরে ইথেন, তারপর প্রোপেন, বিউটেন, এভাবে আসতেই থাকবে। একইভাবে অ্যালকিনের ক্ষেত্রে, অ্যালকাইনের ক্ষেত্রে, অ্যালকোহলের ক্ষেত্রে সবগুলোই সেম। আর যে 12টা, মোটামুটি ভাবে 12টা তোমাদের বই আগেই পড়ছো তোমরা, যে হচ্ছে নামকরণের ক্ষেত্রে মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ, অক, নন ডেক, উনডেক, ডোডেক, এই 12টা তোমরা মুখস্থ রাখিও। কার্যকরী মূলকের সংজ্ঞাটা দিয়ে দেয় অনেক সময়।
কার্যকরী মূলকের সংজ্ঞাটা এখান থেকে তোমরা পড়ে নিও, যে জৈব যৌগের কার্যকরী মূলক হলো ওই যৌগে অনুষ্ঠিত বিশেষ পরমাণু বা মূলক যা জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, যা ওই যৌগের রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং সমগোত্রীয় শ্রেণীর পরিচায়ক রূপে কাজ করে। সমগোত্রীয় শ্রেণীর পরিচায়ক রূপে কাজ করে, পরিচায়ক রূপে কাজ করে। তাকে আমরা বলতে পারি কার্যকরী মূলক। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে কার্যকরী মূলকের গাঠনিক সংকেত। গাঠনিক সংকেতগুলো তোমরা দেখে নিও, আশা করি এগুলোতে সমস্যা হবে না। এর মধ্যে বিশেষ করে হচ্ছে অ্যাস্টার, কার্বক্সিলিক অ্যাসিড, কিটোন, তারপর হচ্ছে অ্যাসিডামাইড, নাইট্রাইল, এইগুলো বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, আগে বলে রাখি জৈব যৌগের নামকরণ এই টপিকটা এইচএসসি এর জন্য সব থেকে লেস ইম্পর্টেন্ট টপিক, কেননা জৈব যৌগ বিষয়ক কোয়েশ্চেনের মধ্যে সব থেকে কম কোয়েশ্চেন হচ্ছে নামকরণে। সিকিউতে কমন পাবা না, এমসিকিউ এ খুব ভালো ভাগ্য থাকলে বলতে পারো যে একটা এমসিকিউ দিয়ে দিল নামকরণে। যাই হোক, আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। বস্তুত জৈব যৌগের নামকরণ তিন পদ্ধতিতে হয়ে থাকে, একটা হচ্ছে সাধারণ বা প্রচলিত পদ্ধতি, উদ্ভূত বা জাতক পদ্ধতি এবং জেনেভা বা ইউপ্যাক পদ্ধতি। এখান থেকে তোমরা ইউপ্যাক এর ফুল ফর্মটা মুখস্থ রাখিও, এটা অনেক সময় এক মার্কে দিয়ে দেয়, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আচ্ছা, এরপর চলে আসতেছে এই সাধারণ বা প্রচলিত পদ্ধতির মধ্যে, এগুলোতে তেমন কিছু নাই, তোমরা এখান থেকে জাস্ট তিনটা উদাহরণ যে দেয়া আছে এখান থেকে মনে রাখবা কোনটা এন কোন ক্ষেত্রে আইসো হবে এবং কোন ক্ষেত্রে নিও হবে। বস্তুত এন বলতে একটা সরল রেখা মনে রাখবা, যে সরি বাইরে চলে গেছে, আচ্ছা হোক, একটা সরলরেখার কনসেপ্ট, মানে এখানে যতগুলো কার্বন পরস্পর যুক্ত হইতেছে সব একসাথে চলতেই থাকবে এক ধারায় আর কি, সেটাকে আমরা এন হেক্সেন বলো পেন্টেন বলো, যতগুলো কার্বন থাকবে সেই হিসেবে নামকরণ করবো আর কি। এরপর আসবে তোমার আইসো। আইসো বলতে মনে রাখবে যে কার্বনের সাথে তিনটি কার্বন যুক্ত থাকবে, একটা কার্বনের সাথে তিনটা কার্বন যখন যুক্ত থাকবে তখন আমরা তাকে আইসো বলবো। এই কার্বনের সাথে একটা, দুইটা, তিনটা, তিনটা কার্বন যুক্ত আছে, এজন্য আমরা এটাকে আইসো বলবো। এখানে কিন্তু কার্বন যুক্ত আছে দুই পাশে দুইটা, দুইটা হাইড্রোজেন আছে, এটাকে আমরা গণ্য করবো না। কার্বনের সাথে দুইটা কার্বন যুক্ত থাকলে, একটা কার্বনের সাথে দুইটা কার্বন যুক্ত থাকলে তখন আমরা তাকে বলবো হচ্ছে এন, যখন তিনটা থাকবে তখন আমরা তাকে বলবো আইসো, আর যখন চারটা কার্বন যুক্ত থাকবে তখন আমরা তাকে বলবো নিও। এই কনসেপ্টটা মাথায় রাখিও, মোটামুটি ভাবে ওইখান থেকে ওটা ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক তোমাদের জন্য সেরকম ইম্পর্টেন্ট না, অ্যালকাইল মূলক সাধারণভাবে জেনে রাখো, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে সেটাকে আমরা অ্যালকাইল মূলক বলবো। লাইক প্রথম যে মূলকটা হচ্ছে মিথেন, মিথেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে কি আসবে, একটা হাইড্রোজেন পরমাণু মনে করে অপসারণ করলাম, CH3। আচ্ছা, এটা এখানে হবে না জায়গা, আমরা যদি CH4 থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করি তাহলে হইতেছে CH3, বন্ড CH3, এটাকে তোমরা বলতে পারো হচ্ছে মিথাইল মূলক। একইভাবে ইথেন থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করো তখন আসবে C2H5,
সেটাকেও আমরা বলতে পারি হচ্ছে ইথাইল মূলক। এভাবেই একটা করে হাইড্রোজেন পরমাণু কমে গেলে সেটাকে হচ্ছে শেষে অ্যালকাইল মূলক হিসেবে বিবেচিত হবে। আচ্ছা, এরপরে উদ্ভূত বা জাতক পদ্ধতি। উদ্ভূত বা জাতক পদ্ধতি তোমাদের জন্য একেবারেই লেস ইম্পর্টেন্ট। তোমরা শুধুমাত্র এখান থেকে এটা জানতে পারো যে CH3OH কে কার্বিনল বলে। এটা এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। CH3OH কে কার্বিনল বলে এটা, এবং দিয়ে থাকে সবসময় মোটামুটি ভাবে। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে ট্রাইমিথাইল কার্বিনল যেটা বলে, এটাও তোমরা দেখতে পারো এমসিকিউ এর জন্য। ডাইমিথাইল কার্বিনল কাকে বলে সংজ্ঞাটা, সংজ্ঞা তো না আর কি, সংকেতটা দেখতে পারো। মিথাইল কার্বিনল, এখানে দেখতে পারো একটা কোয়েশ্চেনে দিয়ে দিচ্ছে যে হচ্ছে মিথাইল কার্বিনলের সংকেত কি। তো এখানে দেয়া আছে, দেখো কুমিল্লা বোর্ড 2016 সালে আসছিল ইথাইল কার্বিনল, এখান থেকে এমসিকিউ দিয়ে থাকে। এরপরে হচ্ছে ইউপ্যাক বা জেনেভা পদ্ধতি। এখন তাহলে আমরা মেইন পার্ট টুকুতে আসি, নামকরণের। এগুলো বিষয়ে তোমাদের প্রথমে বললাম যে হচ্ছে এই নামকরণের ক্ষেত্রে, নামকরণ তো না তোমার হচ্ছে চেনার ক্ষেত্রে এগুলো বেশ ইম্পর্টেন্ট, কার্বন সংখ্যার উপর ভিত্তি করে এই নামগুলো হয়ে থাকে। মিটিল, প্রোবিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক, ননডেক, উনডেক, ডোডেক। মোটামুটি ভাবে এই 12টাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এইগুলো এর পরে আর লাগে না। এখন সংকেত হিসেবে তোমাদের এই ছকটা দেখতে পারো, তোমাদের জন্যই সুবিধা হবে। আর নামকরণের ক্ষেত্রে অগ্রগণ্য নির্দেশক চিহ্ন, এইগুলোর ক্ষেত্রে এই কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড খুব একটা আসে না, অ্যাসিড হ্যালাইডও সেরকম আসে না। সিএন নাইট্রাইল মোটামুটি দিয়ে থাকে, এলডিহাইড দেয়, কিটোন দেয়, অ্যালকোহল দেয়, থায়োল দেয় না সেভাবে, অ্যামিন দিয়ে থাকে, অ্যালকিন দেয়, অ্যালকাইন দেয়। আর অ্যালকেন তো থাকবেই স্বাভাবিকভাবে, অ্যালকেনের সব থেকে মূল্য কম। তো এই লিস্টটা মনে রাখিও, বিশেষ করে যেগুলো দাগাই দিলাম এইগুলো, এগুলোর উপর ভিত্তি করে অগ্রগণ্য হিসেবে নামকরণের ক্ষেত্রে আর কি গণ্য করা হয়। তো নামকরণ যদি করতে যাই, এখান থেকে তোমরা আলাদাভাবে এইভাবে দেখার প্রয়োজন নাই। শেষ মুহূর্তে যারা হয়তো জৈব যৌগ অ্যাভয়েড করছো, তাদের ক্ষেত্রে অনেকেরই ভয় লাগতে পারে যাচ্ছে কিভাবে। তোমরা মেইনলি বেসিক্যালি উদাহরণগুলো দেখো, কারণ উদাহরণগুলো দেখলে তোমাদের কনসেপ্টটা এমনি ক্লিয়ার হয়ে যাবে। লাইক এইটা দেখতে পারো, এখানে দেখতেছে হচ্ছে এক লাইনে হচ্ছে 5টা কার্বন আছে। এদিক দিয়ে যদি কল্পনা করো সেক্ষেত্রেও 5টা কার্বন, এদিক দিয়ে কল্পনা করলেও 5টা কার্বন। এখন তাহলে এটার নাম কি হইতেছে? 5টা কার্বন মানে অবশ্যই হচ্ছে পেন্ট। এখন দেখো, আমি যদি এই দিক দিয়ে কল্পনা করি তাহলে হচ্ছে 2 নম্বর কার্বনে এদিক দিয়ে কল্পনা করলে হইতেছে, সরি, এই দিক দিয়ে কল্পনা করলে 4 নম্বর কার্বনে, এদিক দিয়ে কল্পনা করলে 2 নম্বর কার্বনে। আমরা স্বাভাবিকভাবে এটা নিতে পারতাম হচ্ছে এই বরাবর নিতাম, তাই না? কিন্তু কথা হচ্ছে এখানে একটা আইন আসছে, সরি ইন আসছে, ডাবল বন্ড আসছে। এই ডাবল বন্ড থাকার কারণে এখন এখানে যেটা হচ্ছে ডাবল বন্ডের কাছ থেকে, ডাবল বন্ড যেদিক থেকে কাছে হবে সেদিক থেকে আমরা হিসাব করব। তো এখন হিসাব করে দেখো, 1 2 3 4 5, তাহলে নাম আসতেছে কি, 4 মিথাইল 1 2 3 4 5 পেন্ট। এখানে হচ্ছে 2 নম্বর কার্বনের সাথে ডাবল বন্ড আছে, তাহলে হচ্ছে 2 ইন। নামটা হচ্ছে 4 মিথাইল পেন্ট 2 ইন। একইভাবে তোমরা এটা সলভ করতে পারো যে 1 2 3 4 5 6, আর এখানে হচ্ছে 5 নম্বর কার্বনের সাথে আছে CH3 মূলক, তাহলে এটার নাম কি হইতেছে 5 মিথাইল হেক্স। এই যে 1 নম্বর কার্বনের সাথে হচ্ছে ট্রিপল বন্ড আছে, তাহলে এটা আমরা বলবো আইন, 5 মিথাইল হেক্স 1 আইন। এরপরে যে উদাহরণ আছে তোমরা এগুলো দেখতে পারো নিজ দায়িত্বে। শেষ মুহূর্তে
এইগুলো তোমরা যদি সলভ করতে পারো তাহলে নামকরণ থেকে যে একটা এমসিকিউ আসার সম্ভাবনা থাকে সেটা তোমাদের জন্য আর কি সহজ হবে। যাই হোক, এর মধ্যে মোটামুটি ভাবে এখান থেকে আর তেমন বেশি ইম্পর্টেন্ট নেই। হ্যাঁ, এইখানে একটা কনসেপ্ট আছে এই নাম্বারিং এর বেলায়, যে হচ্ছে দ্বিবন্ধন আর ত্রিবন্ধনের ক্ষেত্রে এই কনসেপ্টটা থেকে মোটামুটি ভাবে কোশ্চেন করে। আচ্ছা, যখন দেখবা যে হচ্ছে কার্বন শিকলে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন উভয়ই থাকবে, তখন যৌগটি অ্যালকিনাইন, অর্থাৎ ইন এবং আইন দুটি উপস্থিত আছে। এখন মূল যৌগটি হবে অ্যালকিন। যখন দুটোই উপস্থিত থাকবে তখন অ্যালকিন হবে। কিন্তু নাম্বারিং এর বেলায় দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের মধ্যে উভয় দিক থেকে নাম্বারিং এ যেটির অবস্থান ক্ষুদ্রতর হবে সেটিকে সংখ্যায় অগ্রগণ্য হিসেবে বিবেচিত করা হবে। তো সেই হিসেবে এটার নাম কি হচ্ছে একটু দেখো তোমরা, যে 1 2 1 2 3 4 5, এখানে হচ্ছে প্রথম কার্বনের সাথে হচ্ছে ত্রিবন্ধন আর 3 নম্বর কার্বনের সাথে হচ্ছে দ্বিবন্ধন। তো এটার নাম কি হইতেছে, যেহেতু 5টা কার্বন আছে, পেন্ট। এখন হচ্ছে 3 ইন 1 আইন 1 নম্বর কার্বনের সাথে আছে, তো পেন্ট 3 ইন 1 আইন। আর আরেকটা কনসেপ্ট হচ্ছে যখন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন উভয়ই থাকবে কিন্তু দুই প্রান্ত থেকে একই কার্বনের সাথে মনে হবে যে এদিক থেকে হচ্ছে 1 নম্বরের সাথে আইন আছে আর ওই দিক থেকে 4 নম্বরের সাথে তোমার ইন আছে, সেই সব ক্ষেত্রে দ্বিবন্ধনের অগ্রগণ্য ক্ষুদ্রতর সংখ্যায় হবে। তো তখন আমরা এটাকে বলবো হচ্ছে, যখন মনে করো এই যে ত্রিবন্ধন আছে এইদিকে আর এইদিকে দ্বিবন্ধন আছে, তখন এটার নামকরণটা হচ্ছে পেন্ট অ্যাজ ইউজুয়াল 1 ইন, এখানে হচ্ছে 1 ইন আর এখানে হচ্ছে 4 আইন। এটাই মোটামুটি ভাবে এইগুলো NH2 এই তোমাদের যেটা দেখাইলাম ওখান থেকে চলে আসবে এটা। লাইক যদি আমি এটার নামকরণ করতে যাই, এখানে হচ্ছে অ্যামিনো আগে আসবে, তারপরে আসবে ক্লোরো, এই অ্যামিনো, তারপরে আসবে ক্লোরো। এখন যদি অ্যামিনো হিসাব করতে যাই, 2 নম্বর কার্বনের সাথে অ্যামিনো আর 3 নম্বর কার্বনের সাথে হচ্ছে ক্লোরো আছে, তো 2 অ্যামিনো 4 ক্লোরো বিউটেন। এই ক্ষেত্রে একটা হচ্ছে দ্বিবন্ধন আছে, তো এটার নাম কি হচ্ছে, এখানে অগ ও মূলক আছে, অক্সিজেন আছে, তার সাথে CH3 আছে। তো এটা উচ্চারণ অবশ্যই, যেহেতু CH3 এর সাথে আছে, সুতরাং এটা হচ্ছে মিথক্সি, এটা উচ্চারণটা হবে মিথক্সি। এখন এটা হচ্ছে এদিক দিয়ে বিবেচনা করলে 3 নং কার্বনের সাথে আছে, তো এটার উচ্চারণটা হইতেছে 1 2 3, তাহলে হচ্ছে 3 মিথক্সি বিউট 1 ইন। তোমরা এটা ভাঙে ভাঙে করলে তোমাদের জন্য সুবিধা হবে। সর্বপ্রথম তোমাদের কাজ হচ্ছে কার্বন সংখ্যা হিসাব করা, এরপর কি কি মূলক আছে সেগুলো হচ্ছে অগ্রগণ্য হিসেবে বিবেচনা করা, যে কোনটা অগ্রগণ্য হবে কোনটা এরপর আসবে, এইভাবে ধাপে ধাপে সাজায় নেওয়া। তারপর আস্তে আস্তে লিখলে তোমাদের জন্য সুবিধা হবে। এরপর তোমাদের আসতেছে হচ্ছে এই উদাহরণটার ক্ষেত্রে একবার বিবেচনা করে দেখো, 1 2 3 4, 4টা কার্বন আছে, তার মানে অবশ্যই বিউট আসবে। এবং এখানে হচ্ছে NO2 আছে, NO2 থাকলে নাইট্রো উচ্চারণ হয়। তো এখন এখানে একটা দ্বিবন্ধন আছে, তার মানে এই বরাবর বিবেচনা করতে হবে, এই বরাবর আসবে। এখন যদি আমি নামকরণ করি তাহলে আসতেছে 3 নাইট্রো 1 2 3 4 বিউট 1 আইন, এইভাবেই। এখন একইভাবে এই অ্যালকোহল অ্যালডিহাইড কিটোন ও কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে নামকরণ করা যায়। সেই ক্ষেত্রে যদি বিবেচনা করো তখনও আসবে যে হচ্ছে, যেমন মনে করো উদাহরণ, আমরা কিন্তু সবসময় উদাহরণ দিয়ে চেষ্টা করব করার, তাহলে আমাদের মনে থাকবে বেশি। এই ক্ষেত্রে আমরা যদি দেখি হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, উভয় ক্ষেত্রে যদি বিবেচনা করো দেখবো যে 3 নম্বর কার্বনের সাথে আর কি মিথাইল মূলক যুক্ত আছে। তো এখন নামকরণ করা যাক।
তাহলে এটার নামকরণ কি হইতেছে? 1 2 3 4 চারটা কার্বন আছে। 3 নাম্বার কার্বনে মিথাইল, তাহলে হচ্ছে 3 মিথাইল। এখানে হচ্ছে OH মূলক আছে 2 নাম্বার কার্বনের সাথে, তাহলে হচ্ছে বিউটান টু অল বা বিউটানল টু। এরপরে আসতেছে এই মূলকটার ক্ষেত্রে যদি আমি বিবেচনা করি, দেখো তোমরা নিজেরাই দেখো, 1 2 3 4 5, এই দিক বরাবর যদি বিবেচনা করি তাহলে আসতেছে 5। আর আমি যদি এই বরাবর বিবেচনা করি, লাইক এই বরাবর বিবেচনা করি, তখন আসতেছে 6। একটা কথা মাথায় রাখবা যে সবসময় আমরা বেশি শিকল যেটা আছে সেটাকেই প্রাধান্য দিব। তো এই জিনিসটাকে তোমরা লেখার সময় একটু উল্টাই নিবা, যে হচ্ছে এই পার্টটু উপরে নিয়ে যাবা আর এই পার্টটা নিচে নিয়ে আসবা। অর্থাৎ কার্বন সংখ্যা হবে 6, এক লাইনে কার্বন সংখ্যা দিবা 6। আর এই CH3 যেটা যুক্ত আছে ওই CH3 টাকে মিথাইল মূলক হিসেবে নিয়ে নিবা আর কি। তো এটা নামকরণ করলে কি আসে চলো দেখা যাক। তো যেহেতু বললাম যে কিভাবে নিবা, এখন নামকরণ করা যাক। 1 2 3 4 5 6, 6টা কার্বন মানে হচ্ছে হেক্স। এখন এটা নামকরণ তাহলে কি আসতেছে দেখো, 2 নাম্বার কার্বনের সাথে হচ্ছে মিথিলিন মূলক আছে, আর এখানে আছে 4 নাম্বার কার্বনের সাথে মিথিলিন মূলক আছে, মিথাইল মূলক আছে। তাহলে নাম আসতেছে 2 4, যেহেতু দুইটা আছে তাই ডাই মিথাইল। এরপরে হচ্ছে নাম হচ্ছে যেহেতু 6টা কার্বন তার মানে হচ্ছে হেক্সা। এরপরে হচ্ছে 3 নাম্বার কার্বনের সাথে হচ্ছে OH মূলক আছে, তার মানে হচ্ছে 3 অল, 2 4 ডাইমিথাইল হেক্সা 3 অল। তোমরা এইভাবে ভেঙে ভেঙে নামকরণ করলে তোমাদের জন্য সহজ হবে। একইভাবে যদি আবার তুমি এই ক্ষেত্রে ধরতে পারো, এই ক্ষেত্রে ধরো, এটা যেহেতু বড় আছে এটাই দেখি। আই থিঙ্ক এটা হয়তো ডাবল বার চলে আসছে, যাই হোক। আচ্ছা, এরপর দেখা যাক অ্যালকোহলের কার্বন শিকল দ্বিবন্ধন ধরো, এটা না। এই যে এগুলো মোটামুটি ভাবে সহজ আছে, এগুলো তোমরা পারবা আই থিঙ্ক। এরপরে আর কি আছে যেগুলো তোমরা পারো না, মোটামুটি ভাবে পারবা। আচ্ছা, এই মূলকটার ক্ষেত্রে দেখো যেহেতু ও আছে একটা, যখন ও মূলক থাকবে তখন আমরা এইটার ক্ষেত্রে, স্পেশাল ভাবে এইটার ক্ষেত্রে এই ওটা হয়ে যাবে হাইড্রোক্সি মূলক। আই মিন এই ওটা না, এই OH এর জন্য OH এর নামটা এই O এর জন্য এইটার মূলকের নাম হয়ে যাবে হাইড্রোক্সি, তখন কিন্তু অ্যালকোহল হিসাবে আর পরিচিত থাকবে না এটা। তখন এটার ক্ষেত্রে নামকরণ কি হবে? কার্বন সংখ্যার যথারীতি তোমাদের প্রথম কাজ হচ্ছে কার্বন সংখ্যা হিসাব করা। তো কার্বন সংখ্যা হিসাব করলে দেখা যাচ্ছে হচ্ছে 5টা কার্বন। এখন যেহেতু ও মূলকটা আছে, এই ও মূলকের জন্য এখানে OH এর নাম অ্যালকোহলের পরিবর্তে বা নলের পরিবর্তে হাইড্রোক্সি হিসেবে আসবে। তো এটার নাম কি আসতেছে, এদিক দিয়ে যদি আমি হিসাব করি 1 2, তাহলে আসতেছে 2 হাইড্রোক্সি। তুমি চাইলে এই বরাবরও হিসাব করতে পারতা, 1 2 3 4 এই বরাবরও হিসাব করতে পারতা, ঠিক আছে। কিন্তু এদিক দিয়ে হিসাব করলে দেখা যায় হচ্ছে এটা 4 হাইড্রোক্সি আসতো। তো স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করবো সবসময় যে হচ্ছে কম কিভাবে নেওয়া যায়, মূলত এটাই নিয়ম। তো এই জন্য এই দিক বরাবর বিবেচনা করবা। যাই হোক, এখন যদি আমরা নামকরণ করি তাহলে হচ্ছে 2 হাইড্রোক্সি 1 2 3 4 5 পেন 3 অন। এরপর হচ্ছে ক্লোরিন আছে যুক্ত, আর হচ্ছে CH3 যুক্ত আছে, আর COOH যুক্ত আছে। অগ্রগণ্য ক্রমে সব থেকে উপরে কিন্তু COOH আছে। তো অবশ্যই অবশ্যই অ্যাসিড উচ্চারণ হবে শেষে। এখন যদি নামকরণ করি তাহলে কি আসে, 1 2 3 4 চারটা কার্বন। CH3 এর আগে ক্লোরিনের অবস্থান তাহলে হচ্ছে ক্লোরিন 3 ক্লোরো 2 মিথাইল
বিউট হইল এখন ওইক অ্যাসিড। তাহলে তুমি একসাথে করে দিই, 3-chloro 2-methyl বিউটানোইক অ্যাসিড হয়ে গেল। একইভাবে এটা আসতেছে, এটা আসতেছে, এই নামকরণগুলো তোমরা একইভাবে করতে পারবা। আশা করি এগুলো আলাদাভাবে আর বুঝাই দেওয়া লাগবে না, তোমরা এগুলো চেষ্টা করলেই হয়ে যাবে। এগুলো কিন্তু একই, যেমন মনে করো এই যে এটা 5টা কার্বন। প্রথম কাজ তোমাদের হচ্ছে কি কি মূলক আছে সেগুলো দেখা, তারপর কি কি কয়টা কার্বন সংখ্যা সেটা গোনা, এরপরে কাজ হইতেছে সব থেকে পাওয়ারফুল কোনটা সেটা দেখা। এই 3টা কাজ মাথায় রাখবা। প্রথম কাজ হচ্ছে কি কি মূলক আছে সেগুলো, দ্বিতীয় কাজ কয়টা কার্বন সংখ্যা আছে সেটা, আর তৃতীয় কাজ হইতেছে সব থেকে অগ্রগণ্য কোনটা সেটা বের করা, মানে এই ক্রমটা বের করা। তো এটার ক্ষেত্রে যদি আমি নামকরণ করি সেভাবে স্বাভাবিকভাবে কি আসে দেখো, এখানে ডাবল বন্ড আছে আর ও আছে, এখানে কিন্তু কোনো OH মূলক নাই যে আমি এখানে হাইড্রক্সি মূলক ধরবো। তো স্বাভাবিকভাবে এখানে যেহেতু ও আছে এখানে আমাদের নামটা আসবে অক্সো, এটা কিন্তু নোন আসবে না। যাই হোক, তো নামকরণ করলে কি আসে, এদিক যদি করি 1 2 3 4, 4 নম্বর কার্বনের সাথে অক্সিজেন যুক্ত, তাহলে এটার নাম হচ্ছে 4 অক্সো। এরপর হচ্ছে 1 2 3 4 5, 5টা কার্বন, তার মানে হচ্ছে পেন, এখানে দেয়া আছে পেন্ট। এরপরে হইতেছে দ্বিবন্ধন যুক্ত আছে হচ্ছে 2 নম্বর কার্বনের সাথে 2 ইন, এরপরে হইতেছে 1 ওইক অ্যাসিড। তা 1 ওইক অ্যাসিডটা লেখা লাগবে না, তোমরা এটা লিখবা 4 অক্সো পেন 2 ইন ওইক অ্যাসিড, বা এখানে একবারে লিখে দিছে যদিও যে হচ্ছে 2 ইনোইক অ্যাসিড। এটা তোমরা যেহেতু বইয়ে লেখা আছে এভাবে তাই লিখতেই পারো, আবার আলাদাভাবে লিখতে পারো হচ্ছে 4 অক্সো পেন 2 ইন ওইক অ্যাসিড। এগুলো সেম মোটামুটি ভাবে, এই উদাহরণগুলো তোমরা বাকিগুলো দেখে নিও আর শেষে এগুলো সলভ করার চেষ্টা করিও। মোটামুটি এগুলো নামকরণ আছে, এগুলো তোমরা যেভাবে বললাম সেভাবে দেখে নিলে হয়ে যাবে। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটা হচ্ছে জৈব যৌগের সমানতা এবং এর প্রকারভেদ। জৈব যৌগের সমানতা আর প্রকারভেদের মধ্যে থেকে তোমাদের জন্য সিকিউ এমসিকিউ উভয় ক্ষেত্রেই কোয়েশ্চেন করে। তো যদি তোমাদের কোয়েশ্চেন করা হয় যে হচ্ছে গাঠনিক সমানতা কয় প্রকার, গাঠনিক সমানতা বেসিক্যালি 5 প্রকার: চেইন সমানতা, অবস্থান সমানতা, কার্যকরী মূলক সমানতা, মেটামরিজম আর টটোমরিজম। এর মধ্যে থেকে মোটামুটি ভাবে চেইন সমানতা থেকে কোয়েশ্চেন সব থেকে কম করে, অবস্থান সমানতা থেকেও কোয়েশ্চেন করে, তবে চেইন সমানতা থেকে একেবারেই কোয়েশ্চেন করে না। বেসিক্যালি টটোমেরিজম, মেটামরিজম, কার্যকরী মূলক সমানতা বেশি ইম্পর্টেন্ট, আর এরপরে রাখবো অবস্থান সমানতাকে এইচএসসি এর কোয়েশ্চেনের ভিত্তিতে, এবং এখান থেকে তোমরা কোয়েশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো শুরু করা যাক। অবস্থান সমানতা, স্বাভাবিকভাবে তুমি যদি হচ্ছে মনে করো চেইন সমানতার ক্ষেত্রে যদি আমি বলি, চেইন সমানতার ক্ষেত্রে কি বোঝায় যে এন বিউটেন, তোমরা একটু আগে দেখলা যে হচ্ছে এন বিউটেন, এন বিউটেন কি বোঝাচ্ছে, পরপর 4টা কার্বন যখন যুক্ত আছে তখন আমরা এন বলবো, বলছিলাম সরল রেখা, কার্বনের সরল রেখা থাকবে একটা, সেটাকে আমরা বলবো এন বিউটেন। মানে এন বিউটেনটা তুমি একটু ভাঙে মনে করো কার্বন সংখ্যা সমান থাকলো, কিন্তু মনে করো একটু তোমার ইচ্ছা করলো যে তুমি হচ্ছে চেইনটা একটু আর কি গন্ডগোল পাকাইতে চাইতেছো, মনে রাখবা চেইন মানে হইতেছে মেয়ে মানুষের কাহিনী, মেয়েরা চেন পরে, আর চেন মানে হচ্ছে গন্ডগোল। এখন তো তোমার স্বাভাবিকভাবে কি করবা, এই উদাহরণটা দিয়ে আমি দেখাই যে মনে করো এটা একটা সরলরেখা আছে, এরপর তুমি একটা কার্বন এখান থেকে কমাই নিলা, এখান থেকে একটা কার্বন কাটলা, আর এই কার্বনটা মনে করো এই মাঝ বরাবর দিলা, অ্যাড করলা, তখন দেখবা তোমার হচ্ছে হাইড্রোজেন সংখ্যা কার্বন সংখ্যা কোনো কিছু পরিবর্তন হবে না, কিন্তু যৌগটা আলাদা হয়ে যাবে। এটা ছিল বিউটেন বা এন বিউটেন যাই বলো না কেন, এটা চলে আসলো 2 মিথাইল প্রোপেন, একটা মিথিলিন মূলক মিথাইল মূলক যুক্ত হইলো আলাদাভাবে, আর তখন এই কার্বন সংখ্যার একটা পরিবর্তন হলো।
এটা মূলত চেইন সমানুতা, এখান থেকে কোশ্চেন আসে না। তো এখান থেকে তোমরা না পড়লেও পড়তে পারো, আবার চোখ বুলাইয়েও যাইতে পারো আর কি একবার। এখন যেটা তোমাদের জন্য কোশ্চেন করে মেইনলি অবস্থান সমানুতা। অবস্থান সমানুতা বেসিক্যালি কি বোঝায়? অবস্থান সমানুতার ক্ষেত্রে কোশ্চেন হচ্ছে অনেক সময় দেয় যে হচ্ছে আণবিক সংকেত দিয়ে দেয় হচ্ছে এখান থেকে কতগুলো সমাণু সম্ভব সেটা দিয়ে দেয়। এই টাইপের কোশ্চেন, মনে করো এখানে দিছে হচ্ছে C4H8, এখান থেকে কতগুলো সমাণু সম্ভব এটা তোমার কোশ্চেন। বা হচ্ছে এই যে C3H8O, এখান থেকে কতগুলো সমাণু সম্ভব সেটা তোমাকে বের করতে হবে। এই টাইপের কোশ্চেনগুলো মূলত অবস্থান সমানুতা থেকে দিয়ে দেয়। না অবস্থান সমানুর ক্ষেত্রে কি আসে, মনে করো C4H8 এর ক্ষেত্রে বিবেচনা করি। C4H8 যদি বিবেচনা করো, এটা হচ্ছে CnH2n এর ফর্মুলা, অর্থাৎ অ্যালকিনের ফর্মুলা। এখানে লেখা যাচ্ছে না, অ্যালকিনের ফর্মুলা। এখন অ্যালকিনের হিসাব করলে দেখা যাইতেছে একটা শুধুমাত্র ইন হবে। তো একটা স্বাভাবিক সমানুতা, এই যে মিথিল বিউট বিউটিন এখানে বের করছে, এরা বিউট 1 ইন বলতে পারো বা বিউটিন বলতে পারো। এরপর কি করছে, এই দ্বিবন্ধনটা এইখান থেকে ট্রান্সফার করে এই মাঝ বরাবর দিছে, দিল, দিয়ে কি হইলো, বিউট 2 ইন হইলো নামটা। এটাই অবস্থান সমানুতা। অবস্থানের মাধ্যমে মানে হচ্ছে তোমার যে মেইন যে মূলকটা আছে তার অবস্থানের পরিবর্তন করছে। এর মাধ্যমে যেহেতু অবস্থানের পরিবর্তন করছে, এর নিশ্চয়ই ভৌত ধর্মের পরিবর্তন আসছে, আবার রাসায়নিক ধর্মের পরিবর্তন আসছে। তো এই প্রকার মৌলগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে সমগোত্রীয় শ্রেণী এক থাকে, কিন্তু হচ্ছে রাসায়নিক আর ভৌত ধর্মের মধ্যে পরিবর্তন দেখা যায়। এটা মনে হয় দেয়া আছে এখানে, হ্যাঁ, এই যে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়, এবং এ প্রকার সমাণুগুলো একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য হয়, এইগুলো আর কি। এরপর থাকতে হচ্ছে কার্যকরী মূলক সমানুতা, যেটা তোমাদের জন্য অনেক বেশি মাত্রায় ইম্পর্টেন্ট। কার্যকরী মূলক সমানুতা আসলে কি? আর এগুলোর মধ্যে বিশেষ করে এই যে অ্যালকোহল, ইথার, তারপর হচ্ছে অ্যালডিহাইড, অ্যালকিনল আর কিটোনের মধ্যে এই কয়েকটা তোমাদের আলাদাভাবে মনে রাখতে হবে, কেননা এখান থেকে কোয়েশ্চেন দিয়ে দেয়। অ্যালকোহল আর ইথার, এই যে এই সংকেতগুলোর ক্ষেত্রে মানে এই সংকেতগুলো মাথায় রাখিও। C3H6O মূলত এইচএসসি এর ক্ষেত্রে এই সংকেতগুলো দিয়ে দেয়। সংকেতগুলো থেকে আর কি মনে হচ্ছে কতগুলো মূল আসতে পারে ভাইয়া, এগুলো তোমরা বাসায় ট্রাই করবা, এগুলো দিয়ে দেয়। এই অ্যালকোহল আর ইথার মূলত যে সংকেতটা আসবে সেটা অ্যালকোহল আর ইথার তৈরি করা যায় একই সংকেত দিয়া, আবার ওই সংকেত দিয়া অ্যালডিহাইড, অ্যালকিনল আর কিটোন তৈরি করা সম্ভব। এই যে C2H6O, এই মূলকটাকে তুমি মনে করো লিখতে পারো হচ্ছে CH3CH2OH। এখানে হাইড্রোজেন সংখ্যা দেখো 6টা, কার্বন সংখ্যা 2টা এবং অক্সিজেন সংখ্যা 1টা। এটা হচ্ছে ইথানল। আবার এটাকে একইভাবে তুমি ডাইমিথাইল ইথার হিসেবে লিখতে পারো, যেটা হচ্ছে CH3 বন্ড O বন্ড CH3। দুই ক্ষেত্রেই কিন্তু হচ্ছে মূলক আলাদা, এটা হচ্ছে এই যে একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হইতেছে ইথার, কিন্তু আণবিক সংকেত একই। আবার এই অ্যালডিহাইড, অ্যালকিনল এবং কিটোনের মধ্যে যদি তুমি বিবেচনা করো, যে মনে করো C3H6O, সংকেত হিসাবে বিবেচনা করবে তোমরা হচ্ছে CnH2nO। CnH2nO থেকে যদি হিসাব করো তাহলে দেখো CH3CH2CHO, এখানে বলছে C3H6O, এখানে কার্বন সংখ্যা 3টা, হাইড্রোজেন সংখ্যা 6টা, অক্সিজেন সংখ্যা 1টা। এটা কিন্তু প্রোপানলের সংকেত। এরপরে আসতেছে হচ্ছে CH3 বন্ড CO বন্ড CH3, এটা হচ্ছে অ্যাসিটনের সংকেত। আর একটা হইতেছে CH2 ডাবল বন্ড CH বন্ড CH2OH। এই জিনিসটা তোমাদের অনেকের মাথায় আসবে না হয়তো সেই মুহূর্তে, কারণ এখানে একটা ডাবল বন্ড আছে। কিন্তু তোমরা স্বাভাবিকভাবে হিসাব করে দেখো যে হচ্ছে CnH2n আছে, CnH2n বলতেই কিন্তু একটা মাথায় চলে আসার কথা যে হচ্ছে ডাবল বন্ড চলে আসবে একটা। এই কনসেপ্টটা মাথায় রেখেও, তাহলে হয়তো তোমাদের সুবিধা হবে। যে CnH2n বললেই আমি একটা বার ডাবল বন্ড দিয়ে কোনো কিছু আসে কিনা সেটা চিন্তা করব। কারণ তুমি মনে করো CnH2n দিয়ে হিসাব করতেছো, যখন মনে করো C3H6 তোমার সংকেত, তখন তুমি একবার ভাবো যে হচ্ছে ডাবল বন্ড দিয়ে কি করা যায়।
তার সাথে অক্সিজেনের সংখ্যাটা মিলাই দেখো, দেখবো যে চলে আসবে অটোমেটিক ভাবে। এখানে দেখো তুমি H6 আছে, এই যে হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন। প্রথমে মনে করো তুমি ভাবলা যে হচ্ছে আমি হচ্ছে C3 আছে এখানে, তার মানে হচ্ছে প্রথমে তিনটা কার্বন দিলা। এখন তারপর ভাবো যে হচ্ছে হাতগুলা কিভাবে মেলানো যায়, একটা ডাবল বন্ড দিলা, মাঝখানে এখানে দাও বা এখানে দাও, একটা জায়গায় দিলা। দিলা প্রথমে, দেওয়ার পর দেখতেছো হচ্ছে এখানে CH2 হলো, এখানে CH হলো, আর এখানে CH2 হলো। এখন একটা অক্সিজেনের অভাব থাকে, কারণ অক্সিজেনটা কি শুধুভাবে দেওয়া যায়? এখানে দেখো যে তোমার একটা হচ্ছে কিটোন মূলক একটা হয়েছে, তোমার একটা হচ্ছে অ্যালকিনল হয়েছে, তাহলে তোমার একটা বাকি থাকতেছে হচ্ছে এলডিহাইড। সরি, এটা এলডিহাইড হইলো, আর তোমার কাছে একটা বাকি থাকে সেটা হইতেছে অ্যালকিনল। অ্যালকিনল তখনই হবে যখন তুমি একটা OH যুক্ত করে দিচ্ছ। এইভাবে তোমাদের এই জিনিসগুলো কাজে আসতে পারে। তো এখানে মাথায় রাখিও যে হচ্ছে কার্যকরীমূলক সমানুতার ক্ষেত্রে দুইটা কনসেপ্ট হইতে পারে, একটা হচ্ছে হয় অ্যালকোহল আর ইথার হবে সমান, আণবিক সংকেত থেকে তোমাদের সেটা ধারণা করতে হবে যে যখন হচ্ছে CnH2n+2O হবে সেক্ষেত্রে অ্যালকোহল আর ইথার হবে। CnH2n+2 হবে তখন অ্যালকোহল আর ইথার হবে। আর যখন আণবিক সংকেতটা CnH2nO হবে শুধু, মানে +2টা থাকবে না, তখন তিনটা আসবে, একটা হচ্ছে অ্যালডিহাইড, অ্যালকিনল, আর একটা হচ্ছে কিটোন। এই তিনটা সমাণু আসবে মূলত। এখন সমাণু আস্তে আস্তে কিন্তু বাড়তে পারে। এখন মনে করো যখন এই কার্বনটা এই কার্বনের সংখ্যা তিনটার পরিবর্তে আরো বাড়বে, তখন সমাণু সংখ্যা আরো বাড়বে। কিন্তু মূলত উদাহরণের ক্ষেত্রে এইটাই মনে রাখিও, কারণ বই থেকে মূলত এটাই দিয়ে থাকে বেশি উদাহরণ হিসাবে। এই দুটো তোমরা মাথায় রাখিও, আণবিক সংকেতটা মাথায় রেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এরপর তোমাদের আসে হচ্ছে মেটামরিজম। মেটামরিজমটা আসলে কি? আমরা যদি সংজ্ঞা হিসেবে পড়তে যাই, যে একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত সমাণুগুলোতে যখন কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার বা অ্যালকাইল মূলকের ভিন্নতা থাকে, তখন এসব পরমাণুকে মেটামার বলে। আর তাদের দ্বারা প্রদর্শিত ধর্মের পার্থক্যকে বলা হয় মেটামরিজম। অর্থাৎ যখন দ্বিযোজী কার্যকরী মূলক যুক্ত ইথার, তারপর কিটোন, সেকেন্ডারি অ্যামিন বলো, এই সকল ক্ষেত্রে মেটামরিজম ঘটবে। এখন এটা কিভাবে ঘটে? সংজ্ঞা থেকে তোমরা কি বলতেছো, যে একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত সমাণুগুলোতে যখন কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার বা অ্যালকাইল মূলকের ভিন্নতা থাকে। এখন তোমরা, আচ্ছা তোমরা উদাহরণটা দেখো, মনে করো এইখানের আণবিক সংকেতটা দেখো C4H10O। C4H10O এর ক্ষেত্রে যখন তুমি বিবেচনা করবা, এখানে দেখো একটা হচ্ছে মিথক্সিপ্রোপেন, একটা দিছে হচ্ছে ইথক্সিপ্রোপেন, আর একটা হচ্ছে মিথক্সিপ্রোপেন। মূলত তিনটার কিন্তু মানে সমগোত্র শ্রেণী বলতে গেলে একই, কিন্তু এখানকার পার্থক্য হচ্ছে দেখো, একটা হচ্ছে অক্সিজেনটা প্রথমে দিছে, CH3 এর পরে দিছে, একটা ইথেন ইথাইল মূলকের পরে দিছে, তারপর এটাতে CH3 দুইটা ইউজ করছে। তো এখানে তোমরা কি দেখতে পাইতেছো মূলত, এখানে কার্বন সংখ্যার পরিবর্তন হয়েছে, কিন্তু হচ্ছে মানে কার্যকরী মূলকটা একই আছে। তো এই সকল ক্ষেত্রে আমরা এটাকে মেটামরিজম বলবো। এই আণবিক সংকেত দুইটা মাথায় রেখে, তাহলে তোমাদের সুবিধা হবে MCQ এর জন্য, যে কোন ক্ষেত্রে মেটামরিজম বলে, আবার কোন ক্ষেত্রে কার্যকরী মূলক সমানুতা ঘটে। এইগুলো, এই কনসেপ্টটা থেকে এটা অটোমেটিক চলে আসবে। বস্তুত এগুলো তোমাদের হাতে করলেই বেশি সুবিধা হইতো, কিন্তু যেহেতু শেষ সময় এবং সংক্ষিপ্তভাবে আমরা শেষ করার চেষ্টা করছি, তো তোমরা চাইলে এই আমার তোমাদের প্রতি অনুরোধ থাকবে যে হচ্ছে কার্যকরী মূলক সমানুতা, তারপরে হচ্ছে মেটামরিজম,
আর টটোমেরিজম, এই কয়েকটা জিনিস হাতে করার চেষ্টা করিও। বিশেষ করে এই আণবিক সংকেত দিয়ে এই কয়টা যৌগ আসে আর কি, সেটা চেষ্টা করিও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আর কি, এমসিকিউ বের করতে সুবিধা হবে। আর টটোমেরিজম এর পরে আসতেছে, এই টটোমেরিজম হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, অনেকবার আসছে এবং এখন পর্যন্ত আসতেই আছে। তো এটা তোমরা বলতে পারো যে হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কতগুলো স্টার দেওয়া যায় একসাথে আর কি। টটোমেরিজমের ক্ষেত্রে এগুলো কিচ্ছু মনে রাখা লাগবে না, এখান থেকে শুধু মনে রাখো টটোমেরিজমকে গতিশীল কার্যকরী মূলক সমানুতা বলে। এইটা মনে রাখবা যে গতিশীল কার্যকরী মূলক সমানুতা বলা হয় টটোমেরিজমকে। আর এই উদাহরণটা মনে রাখবা যে হচ্ছে প্রোপানন থেকে কিভাবে প্রোপিন টু অল তৈরি হয়। তো এই ফাংশনটা এখানে দেখাইছে যদিও, কিন্তু তোমরা মনে রাখতে পারো, এটা মেডিকেলে আসা কোয়েশ্চেন। যাই হোক, এখান থেকে আসতেছি কি, প্রথমে তোমরা প্রোপানন মূলকটা লিখবা, এখানে CH3 অ্যাজ ইউজুয়াল লিখলা। এখন CH3 এর একটা হাইড্রোজেন যদি উপরে রাখো, এই হাইড্রোজেনটা এখানকার কার্বন বন্ডটার সাথে যুক্ত হয়ে ভেঙে যাইতেছে আর কি, মানে হাইড্রোজেনটা মুক্ত হইতে যাচ্ছে। তখন এই বন্ডটা কোথায় চলে যাবে, হাইড্রোজেনটা মুক্ত হয়ে অক্সিজেনের সাথে যুক্ত হবে, এবং যে বন্ডটা থাকতেছে সেটা, এই অক্সিজেনের যে বন্ডটা মনে করো ভেঙে যাইতেছে, হাইড্রোজেন গিয়ে যদি মনে করো ওখানে যুক্ত হয়, অক্সিজেনের বন্ড তো দুইটা, অক্সিজেনের দুইটা হাত, কারণ অক্সিজেনের যদি একটা হাত থাকে, একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হইলে তখন একটা হাত উপস্থিত থাকতেছে, তো এই হাতটা স্বাভাবিকভাবে কার্বন নিয়ে নিচ্ছে, কারণ কার্বনের তো চারটা হাত। তো এই একটা যে লস হয়ে যাচ্ছে, যে এখানকার যে হাইড্রোজেনটার লস প্রজেক্ট হয়ে যাইতেছে এদের, সেই হাইড্রোজেনটা এইখানে গিয়ে যুক্ত হইতেছে, আর এই বন্ডটা এখানে এসে যুক্ত হইতেছে, এবং এটার নাম হয়ে যাইতেছে হচ্ছে প্রোপিন টু অল। এই উদাহরণটা তোমাদের একটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং অনেকবার আসা ইম্পর্টেন্ট, এবং এটা থেকে মোটামুটি ভাবে এই বছরও পাওয়ার সম্ভাবনা আছে। তো তোমরা এটা দেখতে পারো, দেখতে পারো মানে এটা মাস্ট বি দেখবা। অন্যগুলোর ক্ষেত্রে যা বলছি এটা অবশ্যই অবশ্যই দেখবা, কারণ এখান থেকে অবশ্যই কোয়েশ্চেন আসবে, এটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কিটোইনল টটোমেজমের শর্ত, এগুলো মোটামুটি ভাবে আসার সম্ভাবনা নাই, এগুলো থেকে বেশি একটা আসবে না। এইটা ভিনাইল অ্যালকোহল অ্যাসিড একইভাবে আসছে, এই হাইড্রোজেনটা স্বাভাবিকভাবে এইটা আর এটা কিন্তু সেম, শুধুমাত্র একটাতে CH3 আছে, একটাতে হাইড্রোজেন আছে। তো এগুলো তোমরা দেখে নিও, এটা তোমরা আশা করি তোমাদের সমস্যা হবে না। আচ্ছা, এর মধ্যে আর দেখি না তেমন ইম্পর্টেন্ট, ওটা যেমন তেমনই তোমরা হচ্ছে মনে করো এটার ক্ষেত্রে একই, প্রোপানল থেকে 1 প্রোপিনল বা 1 প্রোপিন অনল এটা তৈরি হইতেছে একইভাবে, এটা তোমরা চাইলে দেখতে পারো। এখন তোমাদের প্রশ্ন, আচ্ছা, এরপর তোমাদের পাঠ হইতেছে জ্যামিতিক সমানুতা। জ্যামিতিক সমানুতা, জ্যামিতিক সমানুতা থেকে তোমাদের কোয়েশ্চেন করে, এবং এই যে সত্যগুলো আছে না জ্যামিতিক সমানুতার সত্যগুলা, এগুলো তোমাদের 2 মার্কের জন্য অনেক বেশি মাত্রায় ইম্পর্টেন্ট। জ্যামিতিক সমানুতার সত্যগুলো তোমরা কিভাবে বলতে পারো, লাইক জ্যামিতিক সমানুতার প্রথম সূত্র হইতে হবে ABC ইজ ইকুয়াল CAB, এবং ABC ইজ ইকুয়াল CAB, অথবা যদি ABC ইজ ইকুয়াল CAD হয়, কেবলমাত্র তখনই এটা প্রতিস্থাপিত অ্যালকিন জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে।
এবিসি ইজ ইকুয়াল হচ্ছে গিয়া সিএডি আর কি, তখন এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এরপর হচ্ছে চাক্রিক যৌগ সমূহ জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। চাক্রিক যৌগ সমানতা বলতে কি বোঝায়? চাক্রিক বলতে মূলত দ্বিবন্ধন যুক্ত জৈব যৌগ সমূহকে এখানে বোঝাইতেছে, কারণ হচ্ছে যাদের মনে করো একটা সিঙ্গেল বন্ড আছে, অর্থাৎ যাদেরকে অ্যালকেন বলা হয় আর কি, এরা জ্যামিতিক সমতা প্রদর্শন করতে পারবে না। জ্যামিতিক সমতা প্রদর্শন করার জন্য অবশ্যই দ্বিবন্ধন যুক্ত মাস্ট বি হইতে হবে। এখন উদাহরণগুলো তোমরা দেখতে পারো, এই উদাহরণ, এই জ্যামিতিক সমানতার যে উদাহরণগুলো আছে, সিস ট্রান্স। সিস বলতে কি বোঝায়, ট্রান্স বলতে কি বোঝায়, এটা নিয়ে একটা কনসেপ্ট তোমাদের গুলায় যেতে পারে। সিস বলতে মনে রাখবা যে হচ্ছে একই রকম, অর্থাৎ এখানে যে উদাহরণটা দিছে এরা, সেটা হচ্ছে বিউট টু এন এর ক্ষেত্রে উদাহরণটা দিছে। এখন বিউট টু এন কে যদি আমরা ভাঙি, সেক্ষেত্রে যদি দ্বিবন্ধনের উভয় পাশে কার্বনের সাথে একই রকম আর কি দুই পাশে কনফিগারেশন সদৃশ্য পরমাণু বা মূলক থাকে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে সিস সমাণু। অর্থাৎ মূলক দ্বয় যখন দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয়ের একই দিকে থাকবে, মনে করো এখানে CH3 আছে, এখানেও CH3 আছে, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, একই রকম না, এটাকে আমরা বলবো সিস সমাণু। আর এখানে দেখো CH3 আছে, এটার বিপরীত দিকে আবার হাইড্রোজেন আছে, এখানে আবার হাইড্রোজেন আছে, এটার বিপরীত দিকে CH3, উল্টা উল্টি না, এটাকে আমরা বলবো ট্রান্স সমাণু। অর্থাৎ একই রকম থাকলে সেটাকে আমরা বলবো সিস সমাণু, আর বিপরীত রকম থাকলে সেটাকে বলবো ট্রান্স সমাণু। জ্যামিতিক সমানুতা মূলত এই দুই প্রকার। এখন বিভিন্ন মূলক দিয়ে উদাহরণ দেখাইছে তোমাদের, এই উদাহরণগুলো তোমরা দেখবা, চাইলে তোমরা দিতে পারো, তবে বেসিক্যালি এই উদাহরণটা তোমাদের জন্য সব থেকে বেশি জুতসই, কারণ যদি এটা কখনো দিয়ে দেয় উদাহরণ হিসেবে, 1 মার্ক, 1 মার্ক না, ঠিক 2 মার্কের জন্য যদি দেয় কখনো, তাহলে জ্যামিতিক সমানুতার সত্য লেখার পর নিচে এই দুইটা দিলে তোমাদের জন্য ভালো হবে, 2 মার্ক কনফার্মলি পাওয়া যাবে। আর এখানে মূলত পেন্টুইন দিয়া উদাহরণ দেখাইছে, একই রকম আর কি। পেন্টুইনের ক্ষেত্রে এখানে হচ্ছে এই হাইড্রোজেনের অপর পাশে হাইড্রোজেন আছে, এজন্য এটাকে বলা হচ্ছে সিস। আর এখানে দেখো হাইড্রোজেনের বিপরীত পাশে হচ্ছে ইথাইল মূলক আছে, এই জন্য এটাকে বলা হইতেছে ট্রান্স। তোমাদের এখানে উদাহরণ তোমাদেরকে সহজে বোঝানোর জন্য বলছিলাম যে CH3 এর অপর পাশেও CH3 আছে, কিন্তু এখানে দেখো আবার একটু ব্যতিক্রম, যে হচ্ছে এখানে কিন্তু হচ্ছে CH3, এখানে CH3, মানে এখানে CH3 আর এখানে হচ্ছে C2H5, কিন্তু তারপর এটা সিস আর এটা ট্রান্স। এটার কারণ হচ্ছে শুধুমাত্র এক পাশে যদি মনে করো যদি উভয় পাশে সমান থাকে আর কি, এখানেও হাইড্রোজেন আছে এখানেও হাইড্রোজেন আছে, তখন আমরা এটাকে সিস সমানও বলতে পারবো। আর যদি আলাদা থাকে সেক্ষেত্রে হচ্ছে মানে সমান করতে পারতো কিন্তু যদি সমান না হয়, তখন আমরা তাকে ট্রান্স সমানও বলবো। এটাই, এই 3 নম্বর উদাহরণের ক্ষেত্রেও একই রকম দেখতে পারো তোমরা। জ্যামিতিক সমন্বয়ের ধর্ম, এটা থেকে কোয়েশ্চেন আসে না বেশি একটা, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। আচ্ছা, এরপর তোমাদের যা আসছে, আচ্ছা ম্যালিক অ্যাসিডের সিস সমাণু আর ট্রান্স সমাণুর যে হচ্ছে এইগুলো থেকে সেটা কোয়েশ্চেন আসে না, তো এগুলো চাইলে অ্যাভয়েড করতে পারো, এখান থেকে কোয়েশ্চেন আসে না। আচ্ছা, এখান থেকে যেটা মনে রাখতে পারো হচ্ছে পানির ডাইইলেকট্রিক ধ্রুবকের মান হচ্ছে 80, এটা দেখতে পারো। মোটামুটি ওইটাই, আর তেমন নাই এখানে। যাই হোক, আজকে এই পর্যন্ত ছিল তোমাদের সাথে ক্লাস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই।